আচ্ছা, সো আমরা আমাদের সলিউশনটা শুরু করে দেই। সো ইউনিট কোয়েশ্চেন, ইউনিট 5 এর কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে এখানে? A rectangular block of metal of density 8000 kg per meter cube measures by 2 cm by 3 cm by 10 cm. তো তাহলে এই ডাইমেনশন গুলা ইউজ করে আমরা কি বের করতে পারবো? ভলিউমটা বের করতে পারবো। ওকে, কিন্তু আমাদের একটা ব্যাপার খেয়াল রাখা লাগবে, এগুলা কিসে দেওয়া? সেন্টিমিটারে দেওয়া আছে। সো আমাদের সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করা লাগবে। সো তাহলে ভলিউম উইল বি ইকুয়াল টু 2/100, দ্যাট ইজ সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, 3/100 আবার সেন্টিমিটার থেকে মিটারে, 10/100 আবার সেন্টিমিটার থেকে মিটারে নিতেছি। ওকে, তো তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার কাজগুলো করা লাগবে আমাদের। তো এখন 2 into 3 into 10 into 10 to the power minus 6, তো তাহলে পরে এটা কত আসে? 6 into 10 to the power minus 5 মিটার কিউব। তো এটা হলো ভলিউম। আর ডেনসিটি কত? ডেনসিটি হলো 8000 কেজি পার মিটার কিউব। তো এখন ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো এখন এখানে থেকে মাসটাকে সাবজেক্ট করলে কি আসে? ডেনসিটি ইনটু ভলিউম করব। তো তাহলে 8000 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো তাহলে 8000 এর সাথে যদি আমরা এই ভলিউমটাকে মাল্টিপ্লাই করি, so this gives us 0.48. তো তাহলে পরে 0.48 কেজি is অপশন বি। তো তাহলে আমাদের এটার অ্যানসার হবে অপশন বি। ওয়ালাইকুম আসসালাম মুনাইজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মাহফুজুর। তো এখন বি নাম্বার কোশ্চেনে কি বলছে আমরা দেখি। Which of the following will exert the greatest pressure on the when standing on the ground? কোনটা সবচেয়ে বেশি প্রেসার এক্সার্ট করবে? এখন এখানের মধ্যে আমাদের কি করা লাগবে? প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া করে করে প্রেসার বের করা লাগবে। ইট উইল বি অ্যানসার সি, যে 450 তো আমাদের ফোর্স, কিন্তু এরিয়াটা খুবই কম, কত? 0.0015 মিটার কিউব। তো তাহলে পরে ফাইনালি দেখা যাবে যে এটার জন্য প্রেসারের ভ্যালুটা সবচেয়ে বেশি আসে। তোমরা ক্যালকুলেশন করলে এটা পাবা। ওকে, এরপরে সি নাম্বার কোশ্চেনে কি বলতেছে? সি নাম্বার কোশ্চেনে বলতেছে which of the following descriptions most accurately describe a gas? এখন আমাদের গ্যাসটা কি হয়? গ্যাসের মধ্যে পার্টিকেল গুলি অনেক দূরে দূরে থাকে। গ্যাসকে কি করা যায়? ইজিলি কম্প্রেস করা যায়। এন্ড গ্যাসকে কি করো, যে মনে করো তুমি কোন একটা গ্যাসকে একটা খালি কন্টেইনারের ভিতরে রিলিজ করে দিলে সে কি করবে? পুরো কন্টেইনারের ভলিউমটা, পুরো কন্টেইনারের স্পেসটা নিয়ে নিবে আর কি। এটা ওই যে তোমাদের 1 মোল অফ গ্যাস কি করে, ওই জিনিসটা ডেফিনেশনের মধ্যেও আছে কেমিস্ট্রির মধ্যে। তো তাহলে the answer will be C, যে এটা কি করা যায়? This is very low density, easily compressed, expands to fill the available space. তো তাহলে এটার জন্য অ্যানসার হবে C। এরপরে কোশ্চেন নাম্বার ডি তে কি বলতেছে? the specific heat capacity of a liquid is, একটা লিকুইডের অর যে কোনো কিছু স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কি? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ আ 1 কেজি সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো তাহলে এই ডেফিনেশনটা ঠিক মতো কোনটায় লেখা? अगेन অপশন সি, যে the amount of heat energy required to raise the temperature of 1 kilogram of the liquid by 1 degree Celsius. তো তাহলে the answer will be C. এখন কোশ্চেন নাম্বার ই তে কি বলতেছে? Boyle's law states that, Boyle's law মানে কি? Boyle's law হলো pressure is inversely proportional to volume, তাই না? তো Boyle's law যদি এটা হয় যে প্রেসার আর ভলিউম হলো ইনভার্সলি প্রপোর্শনাল, তো তার মানে ভলিউম ডাবল হলে প্রেসার হাফ হয়ে যাবে, অর প্রেসার ডাবল হলে ভলিউম হাফ হয়ে যাবে, এমন টাইপের ব্যাপার। তো তাহলে বলতেছে এখানের জন্য এ নাম্বার হবে না, যে ইফ ইউ ডাবল দ্য প্রেসার অন আ গ্যাস দ্য ভলিউম ডাবলস, এটা হবে না, বিকজ তারা তো ডিরেক্টলি প্রপোর্শনাল না, তারা তো ইনভার্সলি প্রপোর্শনাল। দেন এখানে টেম্পারেচার রিলেটেড কথা বলছে, টেম্পারেচার তো এখানে কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। দেন বলতেছে if you double the pressure on a gas its volume doubles provided temperature remains constant, আবার ভুল,
প্রেসার ডাবল করলে তো ভলিউম হাফ হবে, এখানে উল্টা কথা বলতেছে। এই যে ডি নাম্বারটা কারেক্ট, যে ইফ ইউ ডাবল দ্য প্রেসার অন আ গ্যাস ইটস ভলিউম হাফস প্রোভাইডেড ইটস টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। সো তাহলে কোশ্চেন নাম্বার ই এর অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার ই এর অ্যান্সার হবে ডি। আচ্ছা, তো এখন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে look at the diagram below showing a small gas bubble in a glass of fizzy drink like cola. তো তাহলে এখন বলতেছে এ নাম্বারে copy the diagram and use 8 arrows to show how the pressure of the liquid acts on the gas bubble. কি করবে? সব দিক থেকে আমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার এক্সার্ট হবে। তো তাহলে সব দিক থেকে টুয়ার্ডস দ্য গ্যাস বাবল এরকম একটা প্রেসার এক্সার্ট করবে। ওকে, এখন বি নাম্বারে কি বলতেছে? describe what happens to the bubble as it floats up towards the top of the drink. তো তাহলে বাবলটা নিচে থেকে উপরে যাবে and explain the reason for your answer assuming the amount of gas in the bubble does not change as the bubble rises up the cola. তো তাহলে এই তোমার মনে করো একটা কোকা কোলার একটা কন্টেইনার, তো এখন এই কন্টেইনারের ভিতর দিয়ে কি করবে? গ্যাস বাবলটা নিচে থেকে উপরে উঠবে। তো এখন যত ডেপথে যাবে প্রেসার তত বেশি না আজিজুল? যত নিচে থাকবে একটা জিনিস তত প্রেসার বেশি, এন্ড যত উপর উঠবে আস্তে আস্তে প্রেসারটা ডিক্রিজ করবে, তাই তো? আচ্ছা, সো তাহলে পরে এখানের জন্য কাজটা কি, যে যত উপর উঠবে প্রেসার অন দা গ্যাস বাবল ডিক্রিজেস। এখন গ্যাস বাবলের উপর প্রেসার কমলে কি হবে? গ্যাস বাবলের যদি প্রেসারটা কমে যায়, তো আমরা তো জানি প্রেসার আর ভলিউমের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যে প্রেসার হলো ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো তার মানে যত উপরে উঠবে প্রেসার কমবে, এন্ড প্রেসার যদি কমে যায় অ্যাকর্ডিং টু বয়েলস ল তার কি হবে? ভলিউমটা ইনক্রিজ করবে। তো তাহলে যত উপরে যাবে তত গ্যাস বাবলটা কি করবে? এক্সপ্যান্ড করবে। বুঝতে পারতেছো কি বলতেছি? ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? The pressure on the bubble decreases as it rises towards the surface of the cola. যে যত উপরে উঠবে তত প্রেসার কমবে। তো তাহলে প্রেসার কমলে কি হবে? So the bubble gets bigger. কেন? Because pressure into volume is a constant. এটা বলা যেই কথা, যে PV is equal to a constant বলা যেই কথা, এখানে P is proportional to 1 by volume এটা বলা একই জিনিস। ঠিক আছে? বিকজ প্রেসার হলো ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে এটা বললে পরেই হবে যে ফর আ ফিক্সড টেম্পারেচার প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। সো যত উপরে যাবে প্রেসার কমবে, প্রেসার কমা মানে ভলিউম ইনক্রিজ করবে। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে দ্যাট the diagram shows part of the apparatus used by the student to find the density of a stone. So তাহলে এই যে এতটুকু পর্যন্ত ওয়াটার দিয়ে ফিল আপ করা, তো এখন এই স্টোনটা ভিতরে নিয়ে আসলে পরে যে নিচে নিয়ে আসলে, তো তখন কি করতেছে? স্পাউট থেকে যত ভলিউম অফ অবজেক্ট পানির ভিতরে এন্টার করতেছে তত ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হয়ে যাচ্ছে বিকারের মধ্যে। তো এখন এ নাম্বারে বলতেছে হোয়াট ইজ দ্য স্টুডেন্ট মেজারিং ভলিউম অফ দ্য স্টোন। কিভাবে? স্টুডেন্টটা মেজার করবে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস, কিন্তু কতটুকু ওয়াটার ডিসপ্লেস হবে? যতটুকু অবজেক্টের ভলিউম থাকবে ততটুকু ওয়াটার ডিসপ্লেস হবে বেসিক্যালি। ঠিক আছে, এখন বলতেছে হোয়াট আদার অ্যাপারেটাস ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য মেজারমেন্ট। কি দরকার? একটা মেজারিং সিলিন্ডার দরকার। বিকারের মধ্যেও মাঝে মাঝে ওরকম গ্রাজুয়েশন থাকে যে রিডিং দেওয়া থাকে, কিন্তু বিকারের থেকে মেজারিং সিলিন্ডার হলো ভালো। ওকে, যে মেজারিং সিলিন্ডার থাকলে পরে সুন্দর মতো কি করতে পারবে? রিডিংটা নিতে পারবে। এরপরে A3 তে কি বলতেছে? what precautions should the student take to ensure that the measurement is accurate? সো তাহলে একটা মেজারিং সিলিন্ডার থেকে রিডিং নেওয়ার জন্য আমাদের কি করা লাগবে? প্রিকশন গুলো আমরা কি বলছিলাম? যে এখানে কি করে? একটা মিনিস্কাস ফর্ম করে, তাই না? তো তাহলে we have to take reading from the lower meniscus. তো এটা একটা জিনিস। দেন আই লেভেলে রিডিং নেওয়া লাগবে। এরপরে কি?
এরপরে হলো যে এটাকে একটা ফ্ল্যাট সারফেসের উপর রাখা লাগবে, যে মেজারিং সিলিন্ডারটাকে কোন ইনক্লাইন্ড সারফেসের উপর রাখা যাবে না, তাকে একটা ফ্ল্যাট সারফেসের উপর রাখতে হবে এরকম। এরপরে কি বলতেছে B1 এ, state the equation that the student needs to calculate the density of the stone. Density is equal to mass by volume. তো তাহলে এটার জন্য কি দরকার, ভলিউম তো বের করছি এ নাম্বারের প্রসিডিওর দিয়ে, আর কি দরকার, ম্যাসটা জানা দরকার। তো তাহলে what are the measurement must be made, the mass balance না 3A2 তে mass balance লিখলে পরে তো হবে না, যে এখানে তুমি ফার্স্টে 3A1 এ কি বলছো মুবাশিরা, তুমি 3A1 এ বলছো যে কি করতে হবে, ভলিউম সে বের করতেছে, তাই না? স্টুডেন্ট ইজ ট্রাইং টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্টোন অর ভলিউম অফ দ্য ওয়াটার ডিসপ্লেস। এখন দেখো তো বিকার, তোমাকে ডায়াগ্রামে যে বিকারটা দিছে, এই ডায়াগ্রামের এই বিকারের মধ্যে কি কোনো গ্রাজুয়েশন আছে, কোনো মার্কিং আছে যে এখান থেকে ভলিউমের রিডিং তুমি পাবা? বুঝতে পারছো? তো এর জন্য এখানে ফার্স্টে ওই ভলিউম মেজারমেন্টের কাজের জন্য কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দরকার, একটা মেজারিং সিলিন্ডার দরকার, ঠিক আছে? ম্যাস ব্যালেন্স লাগবে B2 তে, ওকে? তো তাহলে এখন এখানে আর কি রিডিং লাগবে, হোয়াট মেজারমেন্ট মাস্ট বি মেড, দ্য ম্যাস মাস্ট বি মেজার্ড, কি দিয়ে করা যাবে, বাই ইউজিং আ ম্যাস ব্যালেন্স, যেটা মুবাশিরা বলছে, ওকে? তো এখন এখানের জন্য আমরা দেখি অ্যানসারটা কি। ফার্স্ট হলো স্টুডেন্ট কি করতেছে, দ্য স্টুডেন্ট ইজ ট্রাইং টু মেজার দ্য ভলিউম অফ দ্য স্টোন। তো এটা মেজার করার জন্য কি লাগবে, একটা মেজারিং সিলিন্ডার লাগবে। তো এখন এটাকে অ্যাকুরেটলি করার জন্য কি দরকার, মেক শিওর দ্য স্টোন ডাজ নট স্প্ল্যাশ আউট ওয়াটার আউট অফ দ্য বিকার, যে পানি যেন বাইরে এরকম ভাবে ডিসপ্লেস না করে ফেলে। or make sure the measuring cylinder is level, যে একটা horizontal একটা সারফেসের উপর, একটা ফ্ল্যাট সারফেসের উপর যেন রাখা হয়। or measure the bottom of the liquid meniscus, যে লোয়ার মিনিসকাস থেকে যেন আমরা রিডিংটা নেই। then look at the scale straight on in order to avoid what, parallax error। তো তাহলে এই ব্যাপারটা, then density is equal to mass by volume। তো mass বের করার জন্য কি দরকার, একটা ডিজিটাল ব্যালেন্স or mass ব্যালেন্স দরকার। আচ্ছা, সো এখন এখানের মধ্যে 4 নম্বরে কি বলতেছে, the diagram shows a simple mercury barometer made by a filling of a strong glass tube with mercury and turning it upside down। যে ব্যারোমিটার কিভাবে কাজ করে এটা আমরা লেকচার ভিডিওতে সুন্দরমতো এক্সপ্লেন করছিলাম। তো এখন এখানে কি বলতেছে, with the open end of the tube closed in a dish of mercury and then pushing the opening end below with the level of mercury dishes। তো তাহলে এখন মার্কারিটা এখান থেকে বের হয়ে আসতে নিবে, and atmospheric pressure এসে বের হওয়া মার্কারি গুলাকে প্রিভেন্ট করবে বাইরে বের হওয়া থেকে। সো এক সময় এই মার্কারি কলামের প্রেসার এন্ড অ্যাটমসফেরিক প্রেসার যখন ব্যালেন্স হয়ে যাবে, তখন আমরা মার্কারি কলামের হাইট থেকে, যে মার্কারি কলাম একটা সার্টেন হাইটে থাকবে, যে কত হাইট, টিপিক্যাল ভ্যালু বলছে 76 সেন্টিমিটার। সো তাহলে হাইট হলো 76 সেন্টিমিটার, which is 0.76 মিটার। তো তাহলে এতটুকু হাইটে থাকলে, হ্যাঁ ওই দিনই তোমাদের এক্সামের জন্য এই যে 6 নাম্বার কোশ্চেনটাও দেওয়া হয়েছিল। এটা মেইনলি তোমাদের কনসেপ্ট টেস্ট করা হয়েছে লাস্ট এক্সামে, আর লাস্ট এক্সামের পেপার আজকে রাতের মধ্যে পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম যে হাইট অফ দা মার্কারি উইল বি 0.76 মিটার। তো এখন বললো যে প্রেসারের ভ্যালুটা কত, অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালুটা কত। তো এখন প্রেসার অফ আ লিকুইড ইজ ইকুয়াল টু রো জি এইচ। তো তাহলে ডেনসিটি হলো 13,600, জি হলো 10, আর হাইট হলো 0.76 মিটার। তো তাহলে এগুলা মাল্টিপ্লাই করলে পরে আমাদের কত আসে, 13,600 into 10 into 0.76, এটা করলে পরে আসে 103,360 প্যাসকেল। তো তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ প্রেসার, ওকে? 103,360। আচ্ছা, সো এখন কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, a beaker filled with water initially at 20 degrees Celsius is cooled in a freezer। সো তাহলে ফার্স্টে একটা
হ্যাঁ, কোশ্চেন পেপারে কতগুলো ফর্মুলা দেওয়া থাকে, অনেকগুলি ফর্মুলাই তোমাদের ওরকম কাজে আসবে না, তাইলে পরেও দেওয়া থাকে কতগুলো ফর্মুলা যেগুলো কোশ্চেন পেপারে জিজ্ঞাসা করবে ওগুলো দেওয়া থাকে না, এমন টাইপের। আচ্ছা, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম যে তুমি একটা বিকার, যে একটা বিকারের মধ্যে মনে করো পানি নিশ্চয়, পানি ফ্রিজে রাখবা, যে ঠান্ডা করবা পানিটা, তো 20°C এর পানিকে তুমি এখন ফ্রিজের ভিতরে রাখছো। এখন বলতেছে until it drops to temperature of -20°C, তো এখন বলতেছে this is the temperature of the freezer, যে ফ্রিজারের টেম্পারেচার হলো 20°C। তো এখন বললো যে এই গ্রাফের মধ্যে স্কেচ করতে যে টেম্পারেচারটা কিভাবে চেঞ্জ হয়। তো ফার্স্টে খেয়াল করো, ফার্স্টে একটা জিনিস দেখো যে লিকুইডের টেম্পারেচারটা কত, লিকুইডের টেম্পারেচারটা হলো 20°C পজিটিভ, আর ফ্রিজারের টেম্পারেচারটা কত, ফ্রিজার ভিতরে সারাউন্ডিং এর টেম্পারেচার কত, -20°C। তো তাহলে কি প্রথমের দিকে টেম্পারেচারের ডিফারেন্সটা অনেক বেশি না? তো তাহলে প্রথমের দিকে টেম্পারেচার ডিফারেন্সটা বেশি মানে কি, বিকারের ভিতরে যে লিকুইডটা আছে ওই লিকুইডের টেম্পারেচারটা অনেক তাড়াতাড়ি কমবে, ঠিক আছে? যে প্রথমে টেম্পারেচার ডিফারেন্সটা অনেক বেশি, সো তাহলে দ্য টেম্পারেচার উইল ডিক্রিজ ভেরি কুইকলি, ইনিশিয়ালি অনেক তাড়াতাড়ি কমবে। পরে যখন নাকি টেম্পারেচারটা ক্লোজ টু দ্য টেম্পারেচার অফ দ্য ফ্রিজারের কাছে চলে আসবে, তখন কি হবে, রেট অফ ডিক্রিজ ইন টেম্পারেচারটা তোমার কমে যাবে, যে ফার্স্ট এর দিকে টেম্পারেচারটা কি করবে, তাড়াতাড়ি কমবে, তাড়াতাড়ি কমে এখানে এসে স্লো ডাউন করলো, দেন এখন এখানে একটা সার্টেন একটা টাইম ধরে টেম্পারেচার কমতেছে না। ফ্রিজারের টেম্পারেচার কিন্তু স্টিল ওয়াটারের টেম্পারেচারের থেকে কম, কিন্তু স্টিল এখানে টেম্পারেচারটা কিছুক্ষণের জন্য কনস্ট্যান্ট আছে। কেন টেম্পারেচার কেন কনস্ট্যান্ট থাকে, আমরা কি পড়ছিলাম, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এগুলো পড়ছিলাম না? যে যখন নাকি কোন একটা সাবস্টেন্স তার স্টেট চেঞ্জ করবে, যে সলিড থেকে লিকুইডে যাবে, আর লিকুইড থেকে গ্যাসে যাবে, আর গ্যাস থেকে লিকুইডে আসবে, লিকুইড থেকে সলিডে যাবে, তো তখন কি হবে, দেয়ার উইল বি আ সার্টেন পিরিয়ড অফ টাইম যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ওকে, সো তাহলে এই সময়টায় কি হবে, এই সময়টায় টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, এই যে এই পোরশনটা টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। দেন যখন নাকি সবগুলা ওয়াটার আইসে কনভার্ট হয়ে গেছে, মানে কি সবগুলা, হ্যাঁ, ফেজ চেঞ্জের সময় আজিজুল, তো তাহলে সবগুলা ওয়াটার যখন নাকি সলিডে কনভার্ট হয়ে গেছে, যে তখন যে কি হবে, তখন আবার টেম্পারেচারটা এরকম ডিক্রিজ করবে, টেম্পারেচার ডিক্রিজ করে করে -20°C আসলো, দেন আবার কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন কেন কনস্ট্যান্ট হইলো, বিকজ সারাউন্ডিং এর টেম্পারেচার আর লিকুইড আর আমাদের বিকারের ভিতরে যে জিনিসটা আছে, ওয়াটারটা আছে, ওইটার টেম্পারেচার কি হয়ে গেছে, এখন সেম হয়ে গেছে। তো টেম্পারেচারের ডিফারেন্স যদি না থাকে, তো তাহলে কি কোনো টেম্পারেচারের চেঞ্জ হবে? ফ্রিজারের টেম্পারেচারও -20°C, আইসের টেম্পারেচারও -20°C। তো তাহলে সিন্স দেয়ার ইজ নো টেম্পারেচার ডিফারেন্স, তো তাইলে পরে এখানে আর কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারছো টেম্পারেচারে? তো এখন এই জিনিসটা এখানের মধ্যে বলছে, দেখো কি বলতেছে, ওই যে গ্রাফটা হলো এইটা, এন্ড এখন এখানে এক্সপ্লেনেশনটা কি বলছে, টেম্পারেচার ফার্স্টে 20 থেকে 0 তে নামবে, এরকম কার্ভ হয়ে এরকম নামবে। কেন কার্ভ হচ্ছে ওই এক্সপ্লেনেশন আমরা বলছি, এটা বি নাম্বারে চাইছে আবার। এই যে the temperature falls rapidly at first and then more and more slowly as the temperature difference between the water and the surrounding falls. So প্রথমে যখন নাকি টেম্পারেচার ডিফারেন্সটা বেশি, তখন অনেক তাড়াতাড়ি টেম্পারেচারটা কমতেছে, দেন যখন নাকি টেম্পারেচার ডিফারেন্সটা কমে আসছে, তখন কি টেম্পারেচারের ডিক্রিজটাও আস্তে আস্তে হবে। সো তাহলে লেভেলস আউট মানে হরাইজন্টাল হয়ে যাচ্ছে 0 ডিগ্রির এখানে। কেন? বিকজ temperature stops falling as the water undergoes a change of state from liquid to solid. So তাহলে phase change এর সময় or state change এর সময় temperature remains constant. Then আবার টেম্পারেচারটা 0°C থেকে -20 তে যায়, দেন -20 তে আবার কি হয়ে যায়, হরাইজন্টাল হয়ে যায়। -20 তে আবার কেন হরাইজন্টাল হয়, ওইটা আবার কিসের স্পেশাল টেম্পারেচার? এখানে কাজটা হলো যে টেম্পারেচার ফলস when all the water has solidified, যে যখন সবগুলি ওয়াটার সলিডে কনভার্ট হয়ে গেছে, তখন আবার টেম্পারেচার কমবে। এখন বলতেছে the temperature falls, well, stops falling when the ice temperature is the same as the interior temperature of the freezer. So তাহলে ফ্রিজারের টেম্পারেচার আর এই
আইসের টেম্পারেচার যখন নাকি সমান সমান হয়ে গেছে তখন তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত আজিজুল? টেম্পারেচার ডিফারেন্স 0 হয়ে গেল না? তো তাহলে টেম্পারেচার ডিফারেন্স 0 হয়ে গেলে পরে তখন আর কোনো হিট ট্রান্সফার হবে না, তো তাহলে ফার্দার কোনো কুলিং হবে না, তো তাহলে -20 ডিগ্রি সেলসিয়াসে যায় কনস্ট্যান্ট হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। So তাহলে this was the answer to question number 5. And last question, এটা তোমাদের লাস্ট টেস্টে আসছিল, ফ্রাইডে টেস্টে। এই টেস্টের কপিটা তোমরা হ্যাঁ নামাজ পড়ে আসো, সমস্যা নাই। সো এখন এটা তোমাদের ফ্রাইডে টেস্টে আসছিল 6 নাম্বারটা। কি বলতেছে? an electric kettle rated 2.5 kilowatt, so তাহলে 2500 watt basically, of mass 0.5 kg, contains 1.5 kg of water at 20 degrees Celsius. আচ্ছা, the kettle is turned on and the kettle and its contents are heated to 100 degrees Celsius. So তাহলে কেটেলের টেম্পারেচারও 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে, কেটেলের ভিতরে যে কন্টেন্ট মানে পানি, ওই পানিকেও 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করবে। তো এখন বলতেছে the specific heat capacity of the metal of the kettle is made of 500 joule per kg per degree Celsius, আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার হলো 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তো এখন বলতেছে এ নাম্বারে ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট এনার্জি নিডেড। তো টোটাল অ্যামাউন্ট অফ হিট এনার্জি কত লাগবে? টোটাল অ্যামাউন্ট অফ হিট এনার্জি লাগবে যে টোটাল হিট রিকোয়ার্ড is equal to heat energy gained by kettle plus heat energy required or gained by water. সো তাহলে কেটেলের জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইউজ করে আমরা তার জন্য হিট এনার্জির ভ্যালুটা বের করব। সো মাস অফ কেটেল কত? 1.5। এটা আমরা ফার্স্টে সাবস্ক্রিপ্ট দিয়ে প্রথমে লিখে নেই ডিটেইলে, তাহলে বুঝতে পারবা। তো তাহলে mass of kettle into specific heat capacity of kettle, সরি কেটেলটা আমরা কে দিয়ে লিখবো, ভুলে সি দিছি। mass of kettle into specific heat capacity of kettle into temperature difference of kettle plus mass of water into specific heat capacity of water into temperature difference of water. তো তাহলে mass of kettle হলো 1.5, specific heat capacity of kettle হলো 500, আর temperature difference টা কত ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস, রিচ করছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে টেম্পারেচার ডিফারেন্স হবে 80 বেসিক্যালি। তো তাহলে এটা হলো কি কেটেলের এনার্জি। ওয়াটারের জন্য সেম, ওয়াটারের ম্যাস কত? আচ্ছা সরি, কেটেলের ম্যাস হলো 0.5, সরি কেটেলের ম্যাস হলো 0.5 আর ওয়াটারের ম্যাস হলো 1.5, ভুলে উল্টা লিখছিলাম। আচ্ছা, সো তাহলে ওয়াটারের ম্যাস হলো 1.5, দেন ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 4200 আর টেম্পারেচার ডিফারেন্স কত? সেম, যে 100 - 20। তো এটা করলে পরে আমরা কি পাবো? টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড কত, এই জিনিসটা পাবো। তো তাহলে কেটেলের জন্য আসে 20,000 আর ওয়াটারের জন্য কত আসে? 4200 ইনটু 80, 504,000। সো তাহলে এই দুইটা যদি আমরা প্লাস করি, সো তাহলে কত আসবে? 524000 জুল। তো তাহলে দিস ইজ দা হিট এনার্জি রিকোয়ার্ড, এ নাম্বার। এখন বি নাম্বারে বলতেছে কি, হাউ লং মাস্ট দ্য কেটল বি সুইচড অন ফর দ্য হিট on to heat the kettle and water to 100 degrees Celsius. Give your answer to minutes to two significant figures. So তাহলে বি নাম্বারের জন্য পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম, or টাইম ইজ ইকুয়াল টু এনার্জি বাই পাওয়ার। তো তাহলে পরে এনার্জি লাগবে হলো 524,000 আর পাওয়ার হলো 2500। সো তাহলে ফার্স্টে আমাদের
টাইম কত আসে দেখি, 524000 ডিভাইডেড বাই 2500। এখন এটা আসলো কত, 209.6। এটা কিসে আসলো, এই অ্যানসারটা হলো সেকেন্ডে, কিন্তু আমাদেরকে তো মিনিটে বের করতে বলছে। সো সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার জন্য কি করতে হবে, ডিভাইডেড বাই 60। তো তাহলে পরে সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 60 করলে কত আসে, 3.493333 এরকম, এত মিনিট। তা এখন টু সিগনিফিকেন্ট ফিগারে বলছে, তো তাহলে এটাকে টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে কত লিখবো, 3.5 মিনিট। ঠিক আছে, তো এটাকে লিখবো আমরা 3.5 মিনিট। আচ্ছা, তো এখন সি নাম্বারে কি বলতেছে, সি নাম্বারে বলতেছে যে ইন প্র্যাকটিস ইট উইল টেক লঙ্গার দেন দিস টু বয়েল দ্য ওয়াটার ইন দ্য কেটল, এক্সপ্লেন ওয়াই। কেন, বিকজ আসলে তো আমাদের হিটারের সব এনার্জি কেটেল একাই পায় না, কি হয় কিছু হিট এনার্জি সারাউন্ডিং এ লস হবে না। তো তাহলে কিছু এনার্জি যদি সারাউন্ডিং এ লস হয়, তো তার মানে কি কেটেলটা এত তাড়াতাড়ি হিট আপ হবে না। যে হিটার হিট এনার্জি দিচ্ছে ঠিকই, কিন্তু সব হিট কেটেল আর ওয়াটার পাচ্ছে না। কিছু কিছু হিট কি হচ্ছে, কিছু কিছু হিট সারাউন্ডিং এও লস হয়ে যাচ্ছে। ওকে, দেন আবার আরেকটা কাজ কি খেয়াল করো, যে কেটেলটা যে পানিটাকে বয়েল করে, ঠিক আছে, কেটেলটা যে পানিটাকে হিট করতেছে, পানিটা কিন্তু ইভেনলি হিট আপ হচ্ছে না, বুঝছো। পানিটা কি হয়, কিছু ওয়াটার আগে আগে এনার্জি গেইন করে, কিছু ওয়াটার এনার্জি গেইন করে লেস লেস রেটে। কেন, এই যে আজিজুল একটা এক্সপ্লেনেশন বলতেছে যে কনভেকশন কারেন্ট, যে কনভেকশন হয়ে ওভারঅল হিট এনার্জি 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করতে করতে সময় লাগবে বেশি। ঠিক আছে, যে ওভারঅল টেম্পারেচারটা তো ইভেনলি স্প্রেড আউট হয় না, তো এর জন্য there is a time difference between water particles reaching 100 degree celsius. কিছু ওয়াটার আগে আগে রিচ করে, কিছু ওয়াটারে রিচ করতে কি হয়, সময় লাগে। কেন, বিকজ হিটটা ট্রান্সফারটা ইউনিফর্মলি হয় না। এই যে এখানের জন্য আমাদের অ্যানসার গুলো যদি দেখি, তো ফার্স্টে হলো এই যে কেটেলের জন্য 20 ডিগ্রি 20,000 জুল, আর এখানে 500 4000 জুল। তাহলে দুটো প্লাস করলে পরে এত, দেন টাইম লাগবে হলো 3.5 মিনিটের মতো। আর আরেকটা কি, কেন এত সময় লাগে আর কেন ডিফারেন্ট সময় লাগে, the kettle does not heat the water uniformly, so some water will not heat or boil as quickly as the rest. ঠিক আছে, তো ওয়াটার সবাই সেম রেটে হিট পায় না, তো কিছু ওয়াটার তাড়াতাড়ি হিট পাবে, কিছু ওয়াটার হিট পাইতে একটু দেরি হবে। সো তাহলে সবগুলা একই সাথে আমাদের সেম রেটে হিট এনার্জি গেইন করে না। বুঝতে পারছো মুবাশিরা? জি স্যার। ওকে, তো তাহলে পরে দিস উইল বি অল অ্যাবাউট টুডে সলিউশন। আজকে অ্যাকচুয়ালি তোমাদের এক্সামের ওই স্ক্রিপ্টের ওই সলিউশন করানোর কথা, এটা আমি একবারে নেক্সট ক্লাসে, যে নেক্সট ওয়েডনেসডে তে ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেলে পরে তখন এর মধ্যে সবগুলা জিনিস একবারে সলিউশন করায় দিব। যে তোমাদের টেস্ট কপি যেটা আজকে রাতে পাবো এটার সলিউশন প্লাস এই ফ্রাইডেতে যেই টেস্টটা দিব ওটা একসাথে করায় দিব। ঠিক আছে, তো তাহলে পরে আজকে আমাদের এই লাইভ ক্লাসটা এতটুকুই থাকবে। তো তোমাদের বাকিরা সবাই যারা হোমওয়ার্ক এখনো দেওয়া নাই হোমওয়ার্ক জমা দিয়ে দিও, এন্ড ফ্রাইডেতে তোমাদের টেস্ট। ওকে, ওয়ালাইকুম আসসালাম আজিজুল। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।